নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে গল্পটি তোমাদের শোনাবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি আজকের গল্প, গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগের কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একটা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানান রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে সে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা আসবে ভাড়া নিতে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ খাঁ, পেশোয়ারি মুসলমান, মেটেবুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে, কয়েকবার টাকা নিয়েছেও, শোধও করেছে, কিন্তু সুদের হার বড্ড বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মেটেবুরুজেই রওনা হলো। সুদ বেশি বলে আর উপায় কি? আজ সন্ধ্যার মধ্যে টাকা না আনলেই নয়। মেটেবুরুজে গিয়ে খোদাদাদ খান নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে, গল্পগুজব করতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে সে ট্রাম ধরবে। হন হন করে হেঁটে আসছে। ঠিক এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, এ সাহেব, ইধার শুনিয়ে তো জেরা। সন্ধ্যা হয়ে গিয়েছে। যেখানে থেকে লোকটা তাকে ডাকলো সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই জন্য অপেক্ষা করছিল। লোকটা খুবই লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর যেন পড়ছে। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলা মিলিয়ে বলল, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ছুপসি গাছের তলায় সে এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন আছে বাবু, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! এ ভালো লোকের পাল্লায় পড়েছে তো। না না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। সে অনুনয় সুরে বলল, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে। সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে বাবু। আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে। ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি নে বাবু। পুলিশের ভয় তো আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে। সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু, তা বুঝি নে।
আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি কো রাজি হবেন না বাবু? মাল দেখুন, পরে দাম দস্তুর সব হবে। লোকটার গলায় সুরে একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষের রাতারাতি বড় মানুষ হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে, এই ভয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না। চাপা গলায় বাংলা হিন্দিতে ডাকলো, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বলল, জলদি বলো, রাত হো গিয়া, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে। বলল, আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা ডাঙায় কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বলল, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখের ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করল, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিত পিছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কেন? সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি আমাকে টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি কি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। মুখ ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, সঙ্গে তার টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসীর লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেইছে তখন আর ছাড়া নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে, বই কমবে না। ছুরি বার করে বসলে তখন তো আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর। একটি গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যে চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্রই আগাছায় অনিচ্চ জঙ্গল। নিকটে কোথাও কোনো লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামটা পুরনো, বহু পুরনো, এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে, জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে। মাঝে মাঝে সামনের দোরটা ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এইরকম জায়গা একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই, না, কখনোই সে আসতো না। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার। বাঙাল দেশ থেকে সে নতুন আসেনি, কিন্তু ওই লোকটার কথার সুরে কি একটা জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে।
সাধ্য ছিল না যে ও ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দে ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল। আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না, পাকা ও ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বলল, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঠিক ঠিক করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে, কিংবা ছুরি বুকে বসাবে, সেই সেই ফন্দিতেই কি এত দূর ভুলিয়ে এনেছে? লোকটা নিশ্চয়ই জানতো, হ্যাঁ, লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, সন্ধান দেখেছিল। কে জানে খোদাদাত খাট দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লা তার পক্ষে পেরে ওঠা সম্ভব হবে না। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদামের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওদিকে দেওয়ালটা যে একেবারেই ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিচ্ছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতসেঁতে, কত কাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে থাকে যায় কোথায়? কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কিরকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরেই, হ্যাঁ ঠিক মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব। বলল, আরে তুমি কি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এ কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে। মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বলল, কখন তুমি দেখলে কোকেনের জায়গা? কই, কোথায় সাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চুরচুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে তাঁত মুখ খামুটি করে বিষম মনে চড়ে তার দেহের চুন্নায়মান অঙ্গগুলো যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু কিন্তু পেরে উঠছে না। তার চোখের সেই বিজিত হতাশ দৃষ্টি গঙ্গাধরের হৃদয় স্পর্শ করল। দেখতে দেখতে অত বড় দীর্ঘাকৃতি দেহের আর কিছুই অবশিষ্ট রইল না। সব ভেঙে গেল, কুড়িয়ে গেল, উড়ে গেল। 1 2 3 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আত্মরবে চিৎকার করে গুদাম ঘরে স্যাঁতসেঁতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানা করিও খোয়া যায়নি। তবে শরীর শুধরে উঠে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না।
মাস 2 পরে মেটিও বুরুজের খোদাদাত খাঁর কাছে টাকা শোধ করতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটেছিল সেটা বলল। খোদাদাত গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগের কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল। সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে ওর শর্ট ছিল। কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে হঠাৎ খুন হয়ে যায়। কে বা কারা কেন তাকে খুন করলে জানা যায়নি। কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। এ পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্যে। ওর ওই লুকানো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা। তা বাবু, সে গুদামঘরটা কোথায়, তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তার মনে নেই। মনে থাকলেও সে যেত না। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁর মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য কি এত দিনেও বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।